হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন আপনারা? আমি পৌশালী, অনেক অনেক স্বাগত জানাই আমাদের ব্লগে। গত লাস্ট যেই ব্লগটা গেছে সেটাতে তো দেখলেন যে কীরকম সব বাধা পেরিয়ে তারপরে গিয়ে এয়ারপোর্টে এসে পৌঁছলাম। তো আর ভীষণই আমি টেন্সড, ফার্স্ট টাইম রনকে নিয়ে একা যাচ্ছি, তো সেজন্য খুব টেন্সডও আছি। সিকিউরিটি চেক হয়ে গেল আর দীপ এখনও বাইরে দাঁড়িয়ে আছে। তো আমাদের সঙ্গে এমিরেটসের টিকিট মানে যেখানে বোর্ডিং পাস দিচ্ছে ওখানে একটুখানি কথা হলো একজনের সঙ্গে। তিনিও সেম একদম আমরা যেখানে যাচ্ছি সেখানেই যাচ্ছেন, কলকাতাতে। তো একটু মনে বল আসলো। হ্যাঁ, তা এখন সিকিউরিটি চেকিংটা খুব ইজি, মানে খুব তাড়াতাড়ি হয়ে গেছে, কোনো রকম অসুবিধা হয়নি। কিন্তু এখানে হচ্ছে গিয়ে ভেতরে আসার পরে ওয়াশিংটন ডিসির এয়ারপোর্টটাই ফার্স্ট টাইম দেখছি। তো ঢুকে যেটুকু দেখতে পাচ্ছিলাম, বুঝতে পারছিলাম যে এইটুকুর মধ্যে কিছু থাকতে পারে না। এখান থেকে হয়তো ট্রেনে বা বাসে করে আরও কোথাও জায়গায় যেতে হবে। তো সেইরকমই এইখানে ট্রেন টু ABC কোন জায়গায় যেখানে আছে গেট আর কি, সেখানে এই ট্রেন আসবে এই ভেতর দিয়ে। তো আমরা এখন সেটার জন্য ওয়েট করছি। মানে এখন আমি পুরো ওভার থিঙ্কিংয়ের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছি যে কি যদি মানে যেটা হবে না, হওয়ার কথাও নয় কখনো হয়তো, কিন্তু আমি সেটাই ভাবতে শুরু করেছি। যাকে দুর্গা দুর্গা বলে এখন জার্নি স্টার্ট করি। অনেকটা রাস্তা, প্রায় লংগেস্ট একটা জার্নি আমেরিকা থেকে ইন্ডিয়ার জার্নিটা। তো চলুন যাই। এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি তার দু সাইড দিয়ে যেরকম কাঁচ দিয়ে বন্ধ করা আছে, ওই দু সাইডে কাঁচ দিয়ে বন্ধর ভেতরেই হচ্ছে গিয়ে এয়ারপোর্টের ট্রেনগুলোর লাইন। তো ওখান দিয়েই যার যেদিকে যাওয়ার আর কি, A গেট B গেট, ওইখানে যাওয়ার জন্য সমস্ত ট্রেনগুলো আসছিল। তো আমাদেরটা ছিল হচ্ছে A আর B এর দিকে। তো আমরা ওই রকম ট্রেনে করে উঠে আর তারপরে আমাদের যেটা টার্মিনাল সেইখানে পৌঁছে গেছি। আর যে কোনো এয়ারপোর্টে তো এই ডিউটি ফ্রির একটা জায়গা থাকেই, বেশ অনেক সমস্ত ব্র্যান্ডের দোকান থাকে, সেখানে সমস্ত কিছুই অ্যাভেলেবেল থাকে। তো সেই রকমগুলো ওগুলো দেখতে দেখতে একটু আসলাম। আজ আমাদের এটাই হলো কি পক্ষীরাজ, যার ডানায় ভর করে এবার আমরা আমার দেশে যাব, মায়ের কাছে যাব। ওই যে কাঁচের বাইরে দিয়ে দেখতে পাওয়া যাচ্ছে, ওই প্লেনটিতে করেই আমরা যাব এখন আপাতত দুবাই অবধি। দুবাই থেকে আবার আমাদের আর একটা ফ্লাইট চেঞ্জ করতে হবে। তো সেই ট্রানজিশনে আবার অন্য ফ্লাইট ধরতে হবে। তো এখন আপাতত দেখছি যে কিভাবে লাগেজগুলো ওখানে ভরছে, এবং একটা এত বড় জার্নির জন্য পুরো প্লেনটাকে তৈরি করা হচ্ছে। আর এদিকে হচ্ছে গিয়ে ওই ডিউটি ফ্রি যে জায়গাটা ক্রস করে আসলাম, আমরা নিজেরা একটা জলের বোতল ক্যারি করছিলাম, যাতে করে অনেকক্ষণ তো সকালে বেরিয়েছি আর কিছু সেরমভাবে খেয়ে আসিনি। তো এখানে এসে বেশ খিদে পেয়ে গিয়েছিল। সিকিউরিটি চেকিং, তারপর বোর্ডিং পাস নিয়ে ভেতরে ঢোকার পরে বেশ খিদে পেয়েছে। তো এই ডিউটি ফ্রির জায়গাটা, তারপর এখানে ফুড কোর্ট আছে, কিন্তু সমস্ত খাবারই যেমন এয়ারপোর্টে সব কিছুরই খুব দাম হয়, তেমন কিন্তু খাবার, জলের বোতল সবেরই বেশ ভালো রকম দাম। তো ওই সিকিউরিটি চেকিংয়ের সময় আমার কাছে একটা সিল্ড বটল ছিল। তো সিল্ড বটলটা আগে জানতাম যে সিল্ড বটল থাকলে হয়তো কিছু বলে না, এখন দেখলাম সিল্ড বটলটাই বললো যে এটা নিতে পারবে না, যদি বাচ্চার খোলা বোতল থাকে তাহলে সেটা নিয়ে নিতে পারো। তো আমার কাছে ছিল না বলে আমরা ওটা দিয়ে চলে আসলাম। তো এবার ঢোকার পরে দেখছি ভীষণ জল তেষ্টাও পাচ্ছিল আর খিদেও পাচ্ছিল। তাই ওই সমস্ত যে দোকানগুলো আশপাশে ছিল সেখান থেকে কয়েকটা রনের জন্য কুকিজ আর একটা জলের বোতল নিয়েছি। তো জলের বোতলটার জানেন তো $3.5 দাম নিল। $3.5 মানে হচ্ছে ইন্ডিয়ান টাকায় পড়ছে প্রায় 300 টাকা 1 লিটার জলের দাম নিল। মানে যদিও এই ভাট করাটা একেবারে অযৌক্তিক, তাও আমার মনে হলো তা বললাম। কিছুক্ষণ অপেক্ষা করার পরে আর এবার বোর্ডিং হয়ে গেছে আর আমরা আমাদের নির্ধারিত সিটে বসেও পড়েছি।
ওদিকে বাড়িতে আর দীপ বাইরে যে দাঁড়িয়ে আছে সকলকে একটুখানি ফোন করে জানিয়ে দিলাম যে ঠিকঠাক মতো বোর্ডিং হয়ে গেছে আর বসেও পড়েছি, কোনো অসুবিধা হয়নি। আর এদিকে এই জিনিসটার জন্য ঘুঘু পাখি এতটা বড় জার্নি করার আগ্রহী হয়েছে, সেই জিনিসটা পেয়ে আর খুলে বসে পড়েছে। ওই যে সিটের পেছনে যেই ট্যাবের মতোগুলো থাকে ওগুলো দেখতে দেখতে বেশ এত বড় জার্নি সে কাটিয়ে ফেলে। এখনও বোর্ডিংয়ের কাজ চলছে, ইভেন নিচে সমস্ত লাগেজ ওঠানোর কাজও এখনও চলছে। এত বড় ফ্লাইট একটু সময় তো লাগেই। কি পেয়েছো দেখি? ও মা, এটা কি কিউট দিয়েছে রে। এটার ভেতরে কি সব আছে? এখন সি করতে হবে না, পরে সি করবি। এর ভেতরে সামথিং ইজ দেয়ার, ওই লেখার পড়ার পেন বা কিছু, বাড়িতে গিয়ে খুলে দেখবি। যে কোনো ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সগুলোতে এরকম জার্নিতে বড় বড় ফ্লাইট যেগুলো হয় তাতে তো দেখেছি বাচ্চাদের টুকটাক এই ধরনের কিছু গিফটের মতো বা টয়েস দিয়েই থাকে। তো সেরকম এমিরেটসে যতবারই গেছি ততবারই জানেন এ ধরনের কিছু না কিছু রনকে দিয়ে গেছে। আর আমরা ভাবছিলাম যে ও তো এখন একটু বড় হয়ে গেছে কি জানি, তারপরে দেখলাম ও মা দেখছি এরকম একটা প্লেনের মতো দিয়ে গেলেন। কি সুন্দর দেখতে, পুরো ওই যে বড় দোতলা প্লেনটায় বসে আছি তারই একটা ছোট্ট মতো মিনিয়েচার ভার্সন। যাক, ব্যাগটার মধ্যে কি আছে সেটা পরে দেখবো বলে ভেবেছি, তো সেটা নিয়ে রন খুলবো করে লাফাচ্ছিল, কিন্তু ব্যাগের মধ্যে যদি আরও কিছু থাকে সেগুলো আবার লুজ হয়, পড়ে টরে যাবে কোথায়। আর এখন আবার আমার অন্য লাগেজগুলো ওপরেও তুলে দিয়েছি, তাই রনকে বারণ করলাম যে এখন খুলো না। আর তাছাড়া বড়দের জন্য যেই পাউচ ব্যাগটি দিয়ে যায় তার মধ্যে থাকে টুথপেস্ট, তারপরে চোখটাকে কভার করার জন্য যাতে ঘুমানোর সময় চোখে লাইট যদি কেউ জ্বালে সেই লাইট চোখে এসে না পড়ে, টুথপেস্ট আর টুথব্রাশের সঙ্গে থাকে একজোড়া মোজা। এছাড়াও এই যে ফ্লাইটটা এবার ছেড়ে দিয়েছে আর জোর যে আওয়াজ হয় ঘো ঘো করে, সেটাতে অনেকের কানে ব্যথা লাগতে পারে, সেজন্য দেওয়া থাকে দুটো ইয়ারবাডস। আর কিছুক্ষণের অপেক্ষা, এই মাত্র ছাড়লো ফ্লাইটটা। এবার প্রায় 16 ঘন্টা মতো এরকম করে শুধু বসে থাকো, কোনো চিন্তা ঝঞ্ঝাট ছাড়াই। মুখের সামনে খাবারও তো চলে আসে, আর কোনো অসুবিধাই হয় না। আর খাবার যা এত পরিমাণ আসে, কিন্তু এখন ঘুঘু পাখি এই যে প্লেনটা টেক অফ করলো তার জন্য একটু মামা করে চুপ করে বসে পড়েছে। তাছাড়া ওর মনটা আরও বেশি খারাপ হয়ে গেছে আর একটু রেগেও গেছে জানেন তো, কারণ ওই যে সামনে যেই ওর ট্যাবটা দেখতে পাওয়া যাচ্ছে সিটের পেছনে, ওইটা জানেন তো পুরো আমরা যেই জোনটাতে বসেছি এই জোনটাতে পুরো সমস্ত এই ট্যাবগুলো কাজ করছে না। তো যাই হোক, আমাদের সামনের সিটে যারা বসে আছেন তাছাড়াও আমরাও এবং আরও সকলে মিলে জানালাম সেটা এয়ার হোস্টেসদের, এবং ওনারা বললেন একটুখানি সময় লাগবে, তারপরে গিয়ে আমরা আবার ওটাকে রিসেট করে দিচ্ছি। আর এদিকে প্লেন এখন আমেরিকার মাটি ছেড়ে অনেক উঁচুতে আকাশে, আর কিছুক্ষণ হয়তো থাকবে এই আমেরিকার আকাশে, তারপরে আটলান্টিক মহাসাগরের ওপর দিয়ে সোজা পৌঁছে যাব আমাদের যেটা ডেস্টিনেশন। এই ঘন্টা আড়াই হয়ে গেছে ফ্লাইটটি ছেড়েছে, আর এবার দিতে শুরু করেছে খাবারগুলো। প্রথমে ওরা চাইল্ড মিলগুলো দিচ্ছে, তো রনের খাবার এসে গেছে আরফ ধারা, ওর নামটাও এখানে লেখা আছে। এখানে দিয়েছে কিছু ধরনের ফল, যেমন এখানে শসা, গাজর, তার সঙ্গে একটু বাটার মিল্ক। তাছাড়াও মেন যেই মিলটা দিয়েছে সেখানে রয়েছে বেকড বিনস, কর্ন আর হ্যাশ ব্রাউনটাকে কি সুন্দর স্মাইলি করে করা আছে। এছাড়াও যেহেতু আমরা নন ভেজ সেই জন্য এখানে রয়েছে চিকেনের একটা প্রিপারেশন। আর তাছাড়া রয়েছে হচ্ছে গিয়ে কিছু অন্য ফ্রুটস, যেমন আনারস, তরমুজ, আর তাছাড়াও রয়েছে টুকটাক ব্রেড, বাটার, চিজ আর ছোট্ট 1 বোতল জল। দেখা যাক এখন এর মধ্যে থেকে কোনটা তার পছন্দ হয় আর কোনটাই বা খান। তোর খাওয়া হয়ে গেছে? কি তোর খাওয়া হয়ে গেছে? কিচ্ছু খেলি না তো? এই দেখ, কিছুই খাইনি সে। এখানে সব পড়ে রয়েছে এটার মধ্যে। যাক, রন তো কিছু খায়নি, আর এই হলো গিয়ে বড়দের খাবার। এখানে রয়েছে একটা পাস্তার মতো, কি বেসিল লিভ না কি দিয়ে একটা, ঠিক পাস্তার মতো খেতেও নয় কিন্তু পাস্তা দেখতে, ওইটা একটা
1 কৌটো মতো। আর এইটাতে রয়েছে হচ্ছে কিছুটা ব্রাউন রাইস, তার সঙ্গে চিকেন কোফতা, একটা কি তরকারির মতো করে তার মধ্যে চিকেন কোফতাগুলো ডোবানো আছে। আর ওখানটায় রয়েছে একটুখানি কেক ডেজার্টে মুখ মিষ্টির জন্য, আর একটু এই বাদাম চিট। তাছাড়াও রয়েছে এই দেখুন বিবিকিউ, এগুলো হচ্ছে গিয়ে ক্রাঞ্চি নাটসের মতো এক ধরনের চিপস আর কি। আর সেম ওই রনের মতোই 1 বোতল ছোট্ট জল। আর তাছাড়াও রয়েছে ব্রেড, বাটার, নুন, গোলমরিচ ইত্যাদি। এখানে যখন আমরা ফ্লাইটের টিকিট বুক করেছিলাম, সেই টিকিট কাটার সময়তেই ননভেজ বলে দিয়েছিলাম অপশানসে। আর তাও কিন্তু জানেন, এখানে যখন খাবার সার্ভ করতে এসেছিলেন তখন ওনারা বারবার জিজ্ঞেসও করে যাচ্ছিলেন যে ভেজ না ননভেজ। তো এই সময় কেউ যদি আবার ভেজ নিতে চাই সেটাও ওনারা দিতে পারতেন। যা খাওয়া দাওয়া হয়ে গেছিলো, এবার কিছুক্ষণ একটু রেস্ট করার পরে এই দেখুন সমস্ত আলো বন্ধ হয়ে গেছে। আর যেই জায়গাটার ওপর দিয়ে আমরা যাচ্ছি, অথবা আমাদের যে এরকম রাত্রি হয়ে এসেছে সেই জন্য বোধহয় ভেতরের অ্যাম্বিয়েন্সটাও এরকম তৈরি করে দিয়েছে। আর কিছুক্ষণ পর আবার জল খাবারের টাইম হয়ে গেছিলো বলে এই খাবারগুলো দিয়ে গেছে। এর মধ্যে রয়েছে পিৎজা, বাচ্চা বড় সকলের জন্যই এখন পিৎজা। আর ছোটদের জন্য হচ্ছে জুস, আর বড়দের জন্য সফট ড্রিঙ্কস, হার্ড ড্রিঙ্কস, চা, কফি সমস্ত কিছুই রয়েছে। রন প্রথমে জানেন তো যখন ওই ওয়াশিংটন ডিসির এয়ারপোর্টে বসেছিলাম আর এই ফ্লাইটটাকে দেখতে পাচ্ছিলাম, বেশ মজা পাচ্ছিল যে এরকম দোতলা ফ্লাইট দেখে। 1 তলা, 2 তলা, 4 তলা অনেক বড় বড় উঁচু উঁচু বাড়ি তো দেখেছি, কিন্তু কোনোদিনও এরকম দোতলা প্লেনেও চাপেনি, এই প্রথম চাপলো। সেজন্য প্রথমে তো দেখে বেশ মজা পাচ্ছিল যে আরে বাস, প্লেনও আবার দোতলা। তো দোতলাতে তো যদিও বিজনেস ক্লাসটা বসে, আর ইকোনমি ক্লাসে হচ্ছে গিয়ে এই আমরা যারা টিকিট কেটেছি। এবার এইখানে দেখা যাচ্ছে যে কতটা ডিস্টেন্স আমরা পার করব, আর যেখানটা দিয়ে এখন প্লেনটা যাচ্ছে সেই লোকাল টাইমটা, আর যেখানে মানে দুবাইয়ে পৌঁছবে তখন ঠিক দুবাইয়ের টাইম কত হবে সেইটাও লেখা আছে এখানে। আর এই দেখুন এবার জানলা দিয়ে আর কিচ্ছু দেখা যাচ্ছে না, বাইরেটা শুধু গভীর রাত, রাতের অন্ধকার একদম ওপর আকাশে কীরম হয় বাবা, ভাবা যায় ওই মহাকাশেও কত মানুষ যেন থাকেন। আর এই দেখুন এবার হচ্ছে গিয়ে যেইখানে আমরা দুবাইতে নামবো, তো এখানে এবার আস্তে আস্তে সূর্যোদয় হচ্ছে। তবে প্লেনের ভেতরের যে অল্প স্বল্প ছায়া পড়েছে জানালার কাছে, তাতে দেখা যাচ্ছে যে প্লেনের ভেতরটা যেহেতু রাত করে দিয়েছিলেন সেই জন্য কিন্তু এরকম তারা তারা হয়ে আছে। দেখতে কিন্তু অবিকল রাতের মতোই লাগে, মনে হয় বুঝি আকাশের নিচেই শুয়ে শুয়ে যাচ্ছি। আর এবার রেস্টরুমে এসেছি, বাথরুমে আবার এই রকম করে লক করা থাকে। এই যে এইটা যখন টেনে দেওয়া হয়, মানে এদিক থেকে যদি লাল দেখায় তার মানে এটা লক হয়ে গেছে। আর এই যে এই লকটা যখন টেনে দিচ্ছি আবার বাঁদিকে, তখন গ্রিন হয়ে গেল, মানে খুলতে পারা যায় আর কি, মানে লকটা তখন খোলা। আর এই ভেতরটা তো একদম ভীষণ ছোট্ট মতো হয়, প্লেনের বলে কথা, ছোট তো হবেই। দরকারি সমস্ত কিছুই দেওয়া থাকে, টয়লেট পেপার থেকে শুরু করে ফেস টাওয়েল, একটা ছোট্ট ট্র্যাশ ক্যান, আর থাকে হচ্ছে হ্যান্ড লোশন এবং তার সঙ্গে হ্যান্ড সোপ। আর বাথরুমে যদি স্মেল হয় তার জন্য একটা পারফিউমও দেওয়া থাকে। এছাড়াও এরকম কাপ থাকে জল ধরার জন্য। আর যেই ছোট্ট মতো বেসিনটা আছে সেই বেসিনটাতে ঠান্ডা গরম 2 রকম জলের ব্যবস্থা করা আছে। এছাড়াও একটা বেশ বড় সড়ো আয়না, আরও থাকে কিছু এনভেলপ যদি স্যানিটারি ন্যাপকিন অথবা বাচ্চার ডাইপার ইউজ করে ফেলা হয়। চার্জিং পয়েন্ট, কমোড তো অবশ্যই থাকবে। আর কমোডের পাশে একটা ব্লু মতো সুইচ আছে যেটা হলো গিয়ে ফ্লাশ। ফ্লাইটে তো সব এয়ার ফ্লাশ হয়। এছাড়াও পর্যাপ্ত পরিমাণে টিস্যু রোল। আর থাকে হচ্ছে বেবি চেঞ্জিং স্টেশন। তবে আমরা যেই রেস্টরুমটা এসেছি সেই রেস্টরুমটাতে বেবি চেঞ্জিং স্টেশনটা নেই, যেহেতু নিচের আরও 2টো রেস্টরুমে সেই বেবি চেঞ্জিং স্টেশনটার ব্যবস্থা করা আছে। আর দেখুন গোটা ফ্লাইটই তো নো স্মোকিং, ইভেন রেস্টরুমে ঢুকেও স্মোক করা যাবে না। ইভেন ফোনেরও যে সিম্বলটা দেওয়া আছে সেটাতেও ক্রস চিহ্ন দেওয়া আছে, অর্থাৎ রেস্টরুমে এসেও যদি কেউ ফোন করে সেটাও বলেছে নট অ্যালাউড। এছাড়া হচ্ছে একটা হ্যাঙ্গার মতো আছে, কারোর যদি মনে হয় যে কিছু জামা কাপড় বা হোয়াট এভার ব্যাগ কিছু ঝুলি টুলি রাখবে, সেটা ওখানে হ্যাঙ্গিং করে রাখতে পারেন। ইনফ্যাক্ট এমিরেটস ফ্লাইটে আমি দেখেছি স্যানিটারি ন্যাপকিনেরও ব্যবস্থা করা থাকে। আর এই যে দেয়ালের এই জায়গাটা দেখাচ্ছি এইখানটাতেই থাকে। অন্যান্য রেস্টরুমগুলোতে যেখানে বেবি চেঞ্জিং স্টেশন অ্যাভেলেবেল সেইগুলো এখানেই থাকে। যাক,
সিটে ফিরে এসে দেখছি আবার সকাল তো অনেকটাই হয়েই এসেছিল, যেহেতু সকাল পুরোপুরি প্রায় হয়ে গেছে তাই জন্য ব্রেকফাস্টে এখন সার্ভ করে গেছে হচ্ছে গিয়ে এই প্যানকেক, বাচ্চার জন্য জুস, আবার ফল দিয়ে গেছে চোবানি ওই দইয়ের মতো, আর একটা সিনামন কেক। এছাড়াও ব্রেডটা দেখছি এদের একদম কমন, সববারই দিয়ে যাচ্ছে। এটা গেল গিয়ে বাচ্চাদের ব্রেকফাস্ট। যাক বাবা, নয় করে প্রায় 16 ঘন্টার জার্নি এখন কমপ্লিট হতে চলেছে। সেই আটলান্টিক মহাসাগরের ওপরে সূর্য অস্ত গিয়েছিল, আর এখন আবার এই দুবাইয়ের মাটিতে সূর্যোদয় দেখলাম। যেহেতু এখানে এখন সকাল হয়ে গেছে তাই জন্য প্লেনের ভেতরেও কি প্রচণ্ড ঝলমলে সূর্যের আলো ঢুকেছে। আর ওই যে দূরে দেওয়ালের মধ্যে একটা বোর্ড রেস্টরুমের সিম্বল বলা লাগানো আছে না, ওটাতেই সিটের মধ্যে বসে থেকে দেখতে পাওয়া যায় যে কোন রেস্টরুমটা এখন খালি আর কোনটা এখন খালি নেই। রাতের দিকটাতে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল। ওপরে যেই এসির নবগুলো আছে সেগুলো বন্ধ করে দিয়েছিলাম, তাও আশপাশে তো অনেকেরই চলে, তো সেই জন্য একটু ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছিল। তবে জানেন তো, অন্যান্য বারের তুলনায় এবারে কিন্তু এমিরেটসের এই জার্নিতে বেশ কম ঠান্ডাই লেগেছে। তাই জন্য ওই বার করে ব্যাগের মধ্যে ছিল পুলোভারগুলো বার করে আর গায়ে পরে নিয়েছিলাম। যদিও ট্রেনের মতো ফ্লাইটেও তো ব্ল্যাঙ্কেট দেওয়াই থাকে, তবুও বার করে পরে নিয়েছিলাম। কম্বলটার গায়ে নিতেও লাগেনি, আর কম্বল টম্বল বার করে যেন সিটের মধ্যে এইটুকু জায়গার মধ্যে যেন একেবারে হুলস্থুল হয়, ওই জন্য আর কম্বলটা খুলিনি, একেবারে ওই হুডিতেই হয়ে গেছে। ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ভেতরগুলো দেখতে কি ভালো লাগে না, পুরো বাচ্চাদের সঙ্গে আমিও যেন বাচ্চা হয়ে গেছি। এত এত বড় বড় প্লেন দেখতে পাওয়া যায় যে দেখে কি মজা লাগে। আর এই দেখুন, রনও সেরকম দিব্যি ঘোষ মেজাজে চেঁচাচ্ছে। কত এরকম হ্যাঙ্গারগুলোতে ফ্লাইট দাঁড়িয়ে আছে এমিরেটসের, শয়ে শয়ে পুরো। দাঁড়ান, এবার ভেতরের সমস্ত ব্যাগ লাগেজ যা সব কিছু রেখেছিলাম, আর সিটের মধ্যেও যে সমস্ত জিনিসগুলো রেখেছিলাম সেগুলো সব ঠিকঠাক করে দেখে গুছিয়ে আর রেডি হয়ে দাঁড়িয়ে থাকি। যখন নামতে বলবে তখন নেমে পড়ব। তো এই জাস্ট এসে পৌঁছেছি হচ্ছে গিয়ে দুবাই এয়ারপোর্টে। কিন্তু এখানেও আমাদের যেখান থেকে আমাদের ফ্লাইট আর কি, যে গেট থেকে, সেখান থেকে আবার এখান থেকে ট্রেনে করে গিয়ে সেই গেটটায় যেতে হবে। And also saw that waterfall. ও ওয়াও, কি সুন্দর রে। চল একটু দেখে আসি। It's a world. হ্যাঁ, এমনি দুবাই এয়ারপোর্টটা তো ভীষণ সুন্দর। তো যাই হোক, এখন ঠাকুর করে করে পৌঁছেছি, ভয়ে ভয়ে পৌঁছতে পারলাম আর কি, কোনো অসুবিধা সেরকম হয়নি। যাই হোক, এবার একেবারে কলকাতায় পৌঁছতে পারলে শান্তি। এখন ওই ট্রেনটা ধরে আপাতত যাই, চলুন। বেশ অনেকটাই উত্তেজনা ছিল জানেন তো, ভাবছিলাম যে কোনটা কিভাবে করব। আর ট্রেন বাসগুলো, ওই যে তখন বললাম যে ওয়াশিংটন ডিসিতে ট্রেন বাসগুলোই ধরে এদিক ওদিক টার্মিনালগুলো আর গেটগুলোতে পৌঁছনোই আমার কাছে যেন চাপের লাগে। তো দুবাইতেও ট্রেনে করে এখন আমরা এই টার্মিনালটাতে এসেছি। এখানেরই গেট 29 থেকে আমাদের ফ্লাইটটা। তো তার আগে দেখুন, দুবাইতে তো এমনিতে ভীষণ সোনা আর খেজুর এই সমস্ত কিছু পাওয়া যায়, খুব ভালো ভালো। তো এয়ারপোর্টের ভেতরেও এই ডিউটি ফ্রিতেও টুকটাক সোনা দোকান আছে। তার মধ্যে একদম প্রথমে যেই দোকানটা দেখতে পেলেন ঝকঝক করছে, ওগুলো হচ্ছে সোনার বার। তো যাক, এখন সঙ্গে বড় কেউ নেই, সোনা টোনার দিকে আর যাবো না, দেখেই আস মেটাই। আর তাছাড়া পুরো ডিউটি ফ্রিটা ভীষণ সুন্দর করে নানা রকম ব্র্যান্ডের তো দোকান থাকেই, আরও থাকে হচ্ছে কিছু খাবার দোকান, টুকটাক কিছু ছোটোখাটো দোকানও আছে। তো যাই দেখি একটু ডিউটি ফ্রিটা ততক্ষণ ঘুরে ঘুরে। ঘুরতে ঘুরতে আরও যেসবগুলো চোখে পড়ছে সেগুলো হচ্ছে গিয়ে প্রচুর ধরনের নানান রকম চকলেট কিনতে পাওয়া যায়, পারফিউম কিনতে পাওয়া যায়, তারপরে গিয়ে এছাড়াও আছে নানান নামি দামি ব্র্যান্ডের কসমেটিক্সের দোকান। তো সমস্ত কিছুই ঘুরে ঘুরে দেখছি। আসলে কি জানেন তো, আমরা যেই ফ্লাইটটা বুক করেছি সেই ফ্লাইটটা জানেন 5.5 ঘন্টার লেওভার দুবাইতে। তো এই 5.5 ঘন্টায় সত্যি কথা এই ডিউটি ফ্রিটা বোধহয়
10-15 বার মতো রাউন্ড লাগিয়ে দেওয়া যাবে। যাক, অতবার আর ঘুরবো না। তারপরে গিয়ে একটা কার্ট নিয়ে নিয়েছি। ওই কেবিন লাগেজ আর পিঠের ব্যাকপ্যাকটা ওইগুলো নিয়ে ঠিক আর বইতে পারছি না, ওই জন্য এইরকম টার্মিনালগুলোতে ছোট ছোট এই যে কার্টগুলো থাকে, এই কার্টগুলো নেওয়া যায়। তো এই কার্টগুলো নিয়ে এখন ডিউটি ফ্রিতে একটুখানি ঘুরছি আপাতত দুজনে। যদি অনেক কিছু পছন্দ হয় তাহলে সেরম মতো কিছু কিনবো, আর টুকটাক যদি কিছু চকলেট কেনার থাকে সেগুলো কিনে নেব। আর প্রতিটা চকলেটের দোকানেই জানেন তো এত খেজুর দিয়ে চকলেট এরা বানায়। শুধু খেজুর দিয়ে চকলেট না, খেজুর এদের সব কিছুর মধ্যে থাকে। এমনকি শুনেছি দুবাই এয়ারপোর্টে নাকি কোথাও একটা সোনার খেজুর গাছ আছে। সেটা যদিও কোনো দিনও আজ অবধি চোখে পড়েনি, হয়তো সেই টার্মিনালে কখনো গিয়ে পৌঁছয়নি, কিন্তু শুনেছি আছে। যাক, তার সঙ্গে সঙ্গে এবারে যেই টার্মিনালটাতে এসেছি সেইটাতে জানেন এই যে হঠাৎ করে রন দেখতে পেয়েছে একটা বাচ্চাদের ছোট্ট মতো পার্কের ব্যবস্থা। এখানে সেরকম কিছু নেই, ওই একটা স্লিপার স্লাইড আছে, ব্যাস ওটুকু দেখতে পেয়ে তার মধ্যে গিয়েই খুব খুশি। কারণ 5.5 ঘন্টা ধরে তো প্রায় এই দুবাই এয়ারপোর্টেই ঘোরাঘুরি করছি, বেশ অস্থিরও হচ্ছিল। একটু খাওয়া দাওয়ার ফ্রেশ হওয়া ছাড়া আর তো 5 ঘন্টা ধরে কিছু করার নেই। তাই হঠাৎ করে পার্কটা দেখতে পেয়ে বেশ খুশি হয়েছে। যদিও আমাদের কিন্তু এখন টাইম অনুযায়ী চোখ বলছে আর পারছি না, মাথা বলছে কিন্তু জেগে থাকতে হবে, কারণ পৌঁছতে হবে যে নিজের দেশে। আর এবার দেখুন, মোটে 4 থেকে 4.5 ঘন্টার অপেক্ষা, আমরা দুবাই থেকে দ্বিতীয় ফ্লাইটে বসে পড়েছি। বোর্ডিং হয়ে গেছে আর এবার প্লেন আকাশে উড়বার জন্য প্রস্তুত। দুবাইয়ে দেখুন, যখনই দুবাই আসি একদম সকালের দিকটা ছাড়া এই সব সময় এরকম আকাশটা ঘোলাটে হয়ে থাকে, কিচ্ছু দেখা যায় না। তবে জানেন, এটা ছাড়ার সময় এই দূরে বুর্জ খালিফাটা আবছা দেখতে পেলাম, যদিও সেটা ক্যামেরায় ধরা যাচ্ছে না। যাই হোক, এবার মনে মনে জানেন তো আসল আনন্দটা হচ্ছে যে প্রথমবার যা বড় দায়িত্ব নিয়ে বেরিয়েছি, মানে রনকে তো প্রথমবারের জন্য একা সঙ্গে নিয়ে বেরিয়েছি, যাতে ওর কোনো অসুবিধা না হয় সেটা অ্যাটলিস্ট সফলভাবে যেন করতে পারি। তাই এই দেখুন, এবার ঘুঘু পাখি, আমাদের তো এখন আমেরিকান টাইম অনুযায়ী রাত হয়ে গেছে, মানে রাত শুধু না, গভীর রাত। তো সেজন্য আর ও জেগে থাকতে পারেনি। এর আগের বড় ফ্লাইটটাতে ও সেভাবে ঘুমোয়নি, ওই 1-1.5 ঘন্টা ঘুমিয়েছিল। তো এখানে ঘুমিয়ে পড়েছে। ওর যে খাবার দিয়ে গেছে সেখানে এই পাস্তা এই সমস্ত কিছু আছে। আর এই যে ব্রেডটা বলছি, মা গো, ব্রেডটা এরা সবসময় দিয়ে যাচ্ছে, বাপরে বাপরে। তো ঘুমিয়ে পড়েছে বলে আর খেলো না। আমি আবার এয়ার হোস্টেসকে ডেকে বললাম তো খাবে না, নিয়ে চলে যেতে। আর বড়দের মিলে দিয়ে গেছে এই যে রাইস, তার সঙ্গে একটুখানি বাটার চিকেন। যেহেতু ফ্লাইটের ডেস্টিনেশন হচ্ছে কলকাতা, বাঙালি, ওই জন্য বোধহয় রসমালাই, তার সঙ্গে আরও টুকটাক কিছু রয়েছে। তবে ওই প্রথম 16 ঘন্টার ফ্লাইট, তারপরে আবার দুবাইতে 5.5 ঘন্টা কাটিয়ে আবার এই ফ্লাইটটাতে, বিশ্বাস করুন ছোটরা কি বড়রাই তো কাহিল হয়ে পড়েছি। পাগুলো আর কোনো রকমে সোজা করে রাখতে পারছি না, শুধু পাগুলো যেন নিষ্পিস করছে। বসে থাকতে একদম ভালো লাগছে না এতক্ষণ ধরে, কিন্তু কি করব, কেষ্ট পেতে গেলে তো একটু কষ্ট করতে হয়, ওই জন্যই। যাক, আর যাই হোক, একটু খাওয়া দাওয়া সেরে এই দেখুন এবার প্রায় কলকাতার মাটি ছোবো, আর সেই জন্য অন্ধকারও নেমে এসেছে। যদিও এটা সন্ধ্যের অন্ধকার, কারণ সময় মতো আমাদের কলকাতাতে সন্ধ্যে 7:30টাতে ফ্লাইটটা অ্যারাইভ করার টাইম। জানালা দিয়ে অনেক কিছু দেখার চেষ্টা করছি, কিন্তু ওই কুটি কয়েক টিমে আলো ছাড়া আর কিছুই সেরম চোখে পড়ছে না। যাক, এবার আর যাই হোক, এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়। চলুন তাহলে, পৌঁছে তো গেছি। আর ফ্লাইট থেকে নামার পরে এয়ারপোর্টে থাকে ইমিগ্রেশনের কাজ। আর যেহেতু রন হচ্ছে গিয়ে আমেরিকায় বর্ন, সেই জন্য ওর হচ্ছে ওসিআই ফর্মটা ফিল আপ করে জমা দিয়ে দিতে হয়। আর এছাড়া অন্যান্য কান্ট্রিতে অনেক শুনেছি যে বাচ্চাকে নিয়ে আসলে, যদি কোনো একজন প্যারেন্ট নিয়ে আসে তাহলে তার জন্য কনসেন্ট লেটার দরকার হয়, কিন্তু রনকে নিয়ে আসতে গিয়ে আমার সেসব কিছু দরকার হয়নি। যদিও সঙ্গে আমি সমস্ত ওই ধরনের সব ডকুমেন্টস কাছে রেখেছিলাম, দীপ সমস্ত কিছুই রেডি করে রেখে দিয়েছিল। যাক, অনেক টেনশনে ছিলাম, এই জাস্ট পৌঁছলাম, সমস্ত কাজকর্ম হলো, মানে ওই ইমিগ্রেশন এসব কিছু হয়ে গেল। এখন এখানে ব্যাগেজ পেয়ে গিয়েছি,
আমি খুব ভয় ভয়ে ছিলাম, টেনশনে মুখটা একেবারে শুকিয়ে যাচ্ছিল, আর ওভার থিঙ্কিংয়ে তো ভর্তি। তো যাই হোক, বাইরে বাবা মা দাঁড়িয়ে আছে, ওয়েট করছে। আমি সব পেয়ে গেছি আর সমস্ত ইমিগ্রেশনের কাজ ঠিকভাবে সম্পন্নও করতে পেরেছি। চলুন এবার বাড়ি যাই শান্তি শান্তি করে। এখন রাত্রি অনেক বাজে, এখানে 8:10। আবার তো সেই গাড়ির ঝামেলা হবে। এই আমার মা আর বাবা আর রনের উম্বা আর দাদু ভাই কি আদর খাচ্ছে। চলুন, অনেকটা পথ আবার বাড়ি পৌঁছতে। তার সঙ্গে এ শহরের রাতের অন্ধকার, এ শহরের মাটির গন্ধ, এ শহরের মুক্ত বাতাস আর প্রাণ খোলা আনন্দ, সমস্ত কিছু উপভোগ করতে করতে আর অনেক স্মৃতির পাতা উল্টাতে উল্টাতে বাড়ির পথে যাই। আর বাড়ি পৌঁছে ঘুঘু পাখিকে তো এখন মা আর বাবা আছে, ঘুঘু পাখির উম্বা আর দাদু ভাই, আর ওখানে আছে অপেক্ষা করে আরও 2জন মানুষ, ঘুঘু পাখির ঠাম্বা আর দাদু। 4 জনের কাছে তাকে সঁপে দিয়ে আমি এখন নিশ্চিন্তে জেটল্যাগ কাটাই। আর তার সঙ্গে আজকের ব্লগটাও এখানে শেষ করি। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। ততক্ষণ সকলে খুব খুব ভালো থাকবেন এবং সাবধানে ও সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটু চ্যানেলটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল।